আসসালামু আলাইকুম সবাইকে। আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। সো ইতিমধ্যে আমি বেনজিন এর সম্পর্কে অ্যারোমেটিক কম্পাউন্ড যেগুলো আছে সেগুলো বলে দিছি। সো আজকে মূলত ফেনল নিয়ে আলোচনা করতে চাই, যেটা অবশ্যই পরীক্ষার একটা ইম্পর্টেন্ট পার্ট। অ্যান্ড ফেনলের ফার্স্ট যে কোশ্চেনটা ছিল সেটা ছিল ডিসকাস দ্য টু মেথডস অফ সিনথেসাইজিং ফেনল। সো কীভাবে ফেনল তৈরি হবে সেইটা রিয়াকশনগুলো। তার আগে একটু আমি জেনে নেই যে ফেনলটা আসলে কি। ফেনল ইজ নাথিং বাট জাস্ট আ বেনজিন রিং উইথ এ হাইড্রক্সিল গ্রুপ। সো ফেনল কি? ফেনল হচ্ছে একটা বেনজিন রিংয়ের মধ্যে একটা হাইড্রক্সিল গ্রুপ যখন অ্যাড থাকবে তখন তাকে বলা হয় ফেনল। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে মূলত একটা ফেনল। এবার খেয়াল করি প্রথম প্রশ্ন যেটা বললো যে ফেনল তুমি কীভাবে তৈরি করতে পারো সেই রিয়াকশনগুলো দেখাও। ওকে, সো এখন দেখো প্রথম একটা রিয়াকশন হচ্ছে ফ্রম হ্যালো অ্যারেন্স। দেখো হ্যালো অর্থ কি? হ্যালোজেন থেকে আসছে। তুমি কি করতে পারো? তুমি হ্যালো অ্যারেন্স থেকে তুমি ফেনল তৈরি করতে পারো। লাইক এটা তুমি একটা বেনজিন ক্লোরাইড নাও। এখানে আমি একটা বেনজিন ক্লোরাইড নিলাম, সাথে যদি রিয়াকশানে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, অ্যান্ড আমি প্রভাবক হিসাবে এখানে 623 ক্যালভিন টেম্পারেচার এবং 300 অ্যাটমসফিয়ারিক চাপ দিলাম, তাহলে আমার কি উৎপন্ন হবে? দেখো এখানে আমার উৎপন্ন হচ্ছে সোডিয়াম ফেনঅক্সাইড। সোডিয়াম ফেনঅক্সাইড তৈরি হচ্ছে, রাইট? এখন এই সোডিয়াম ফেনঅক্সাইডকে তুমি যদি আবার করো, HCl এর সাথে রিয়াকশন করাও, তাহলে এখানে কি হবে? দেখো এখানে সিম্পলি ফেনল তৈরি হবে। কি তৈরি হবে? সিম্পলি একটা ফেনল তৈরি হবে। খেয়াল করো, এখান থেকে জাস্ট একটা সিম্পলি একটা ফেনল তৈরি হলো। আচ্ছা, সো এটা হচ্ছে একটা রিয়াকশন। কিসের রিয়াকশন? যে আমরা কীভাবে হ্যালো অ্যারেন্স, দেখো এখানে একটা হ্যালো অ্যারেন্স নিয়েছি, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করেছি, করে এখানে আমরা একটা সোডিয়াম ফেনঅক্সাইড বানাইছি। সোডিয়াম ফেনঅক্সাইড আবার HCl দ্বারা ট্রিটমেন্ট করছি, যার ফলে কী উৎপন্ন হয়েছে? আমার ফেনল উৎপন্ন হয়েছে। আচ্ছা, সো এটা ছিল হচ্ছে হ্যালো অ্যারেন্স থেকে আমরা কীভাবে ফেনল ক্রিয়েট করতে পারি। আচ্ছা, তারপর দেখি হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে। আমরা এখন বানাবো হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে। খেয়াল করো, একটা বেনজিন সালফোনিক অ্যাসিড নেই, এটা হচ্ছে একটা বেনজিন রিং, সালফার সংখ্যা হচ্ছে SO3H। তাহলে একটা বেনজিন সালফোনিক অ্যাসিডকে তুমি যখন ট্রিটমেন্ট করবা, দুইটা জিনিসের সাথে ট্রিটমেন্ট করতে হবে। একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে সাথে, এবং হাইড্রোজেন আয়ন দিতে হবে। তাহলে দেখো তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এবং হাইড্রোজেন একটা প্রোটনের সাথে যদি তুমি রিয়াকশন করাও, তাহলে সরাসরি তুমি এখানে একটা ফেনল পেয়ে যাবা। সরাসরি এখান থেকে একটা ফেনল পাচ্ছ। সো এটা ছিল হচ্ছে ফেনলের বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে কীভাবে ফেনল তৈরি করা যায় সেটা রিয়াকশন, সেখান থেকে সরাসরি একটা ফেনল পাচ্ছ। আচ্ছা, সো এইটা ছিল হচ্ছে যে কীভাবে তুমি ফেনল তৈরি করতে পারো, জাস্ট দুইটা একটা মেথড। ওকে, আচ্ছা এরপরে আসি, কোশ্চেনটা দেখো কী বলছে। অলদো phenol and toluene has similar molecular weight, why phenol's boiling point is significantly হায়ার দ্যান টলুইন? এর খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্ড এটা পরীক্ষায় আসার মতো, অ্যান্ড আমার মতে এটা পরীক্ষায় আসবে। সো আমি যেটা বলতে চাচ্ছি একটু দেখো, কী বলতে চাচ্ছি যে ফেনল আর টলুইন দুইটার কিন্তু মলিকুলার ওয়েট প্রায় সেম, একটা 92 একটা 94, বাট তাদের বয়েলিং পয়েন্ট কিন্তু অনেক ডিফারেন্স। যেখানে দেখো বা ফেনলের বয়েলিং পয়েন্ট 180, সেখানে টলুইনে মাত্র 110। তো বোঝাই যাচ্ছে যে এখানে হিউজ একটা ডিফারেন্স, সিগনিফিক্যান্ট একটা চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জটা কেন হচ্ছে দেখো, সেটার মধ্যে আমরা স্ট্রাকচার দিয়ে তুমি যদি বোঝাতে চাই, তাহলে দেখো তুমি যদি ফেনলের স্ট্রাকচারটা দেখো ফেনল দেখতে কেমন হয়। ওকে, এখানে একটা কী থাকে? OH থাকে, রাইট? এটা হচ্ছে ফেনল। দেখো আমি যদি পাশাপাশি আরেকটা ফেনল আঁকি, এখানে কী হবে? একটা OH থাকবে। এখন খেয়াল করো, এই দুইটার মধ্যে OH আছে, কিন্তু এই যখন একটা ফেনল এখানে থাকে, একটা হাইড্রোজেন, যখন দুইটা হাইড্রোজেন পাশাপাশি আসে তখন ফেনল যখন একটা মলিকুল তৈরি করতে যায়, অর্থাৎ দুইটা ফেনলের মোল যখন আসে একসাথে একটা মলিকুল তৈরি করতে যায়, তখন কিন্তু মাঝখানে দেখো একটা হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হয়। কী বন্ড ক্রিয়েট হয়? একটা হাইড্রোজেন বন্ড। আর এই হাইড্রোজেন বন্ডটা কিন্তু খুবই পাওয়ারফুল বন্ড হয়। এই হাইড্রোজেন বন্ডটা কী হয়? খুবই পাওয়ারফুল বন্ড হয়, যেটা কী করে দুইটা ফেনল মলিকুলকে একসাথে আটকে রাখে, যেটা ভাঙা খুবই কঠিন হয়ে যায়। ভাঙতে হলে কী দিতে হবে? তোমার অধিক পরিমাণে এনার্জি দিতে হবে, অধিক পরিমাণে হিট দিতে হবে, যার কারণে কিন্তু ওর কিন্তু বয়েল করতে অনেক বেশি তাপমাত্রা দেওয়া লাগে। সো মূলত এখানে মেন কাহিনীটা কি, যে ফেনলে এখানে হাইড্রোজেন থাকে, আর এই হাইড্রোজেনগুলো কী করে? তাদের নিজেদের মলিকুলসের মধ্যে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করে। ঠিক আছে, যেখানে কী করতেছে? নিজেদের মধ্যে তারা
হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করতেছে। আর আমরা জানি হাইড্রোজেন বন্ড হচ্ছে একটা ইন্টারমলিকুলার ফোর্স, যেটা অনেক বেশি পাওয়ারফুল। তাহলে এখানে কী কাজ করবে? ইন্টারমলিকুলার ফোর্স, এটা একটা ইন্টারমলিকুলার ফোর্স যেটা অনেক বেশি পাওয়ারফুল এবং যেটা কি করে, যেটা সহজে ভাঙবে না, যেটা কি নিডস মোর এনার্জি টু ব্রেক। যদি ভাঙতে হয় তাহলে কী লাগবে? অনেক বেশি এনার্জি তোমার দিতে হবে, ঠিক আছে? এখন যদি তুমি দেখো তাহলে এটা ছিল হচ্ছে হাইড্রোজেন দিক থেকে। এবার যদি তুমি টলুইন দিকে তাকাও, দেখো টলুইন কি? টলুইন নাথিং জাস্ট এদের যে টলুইন একটা সংকেত দেখাই। আচ্ছা, এটা হচ্ছে আমার টলুইন, ঠিক আছে? তাহলে দেখো একটা টলুইন হাইড্রোজেন যদি মলিকুলের সাথে যুক্ত হইতে থাকে বা যুক্ত হইতে চায়, তাদের মধ্যে কিন্তু আর হাইড্রোজেন বন্ডটা থাকতেছে না। এখানে তাদের দেখো দুইটা মলিকুল যখন টলুইন, এটা হচ্ছে টলুইন মলিকুল, হ্যাঁ, টলুইন মলিকুল। তো দেখো দুটো টলুইন যখন পাশাপাশি আসছে, তারা যদি যুক্ত হইতে চায়, হ্যাঁ তারা যুক্ত হইতে পারবে। বাট দেখো তাদের মধ্যে কিন্তু কোনো এখানে হাইড্রোজেন বন্ড থাকতেছে না, কোনো হাইড্রোজেন বন্ড থাকতেছে না। কী থাকতেছে? দুর্বল ভ্যান ডার ওয়ালস ফোর্স। মানে তুমি এখানে যে তোমার যে ফোর্সটা যারা পাচ্ছে সেটা হচ্ছে কি? ভ্যান ডার ওয়ালস, উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স, উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স। তাহলে এখানে কী থাকতেছে? তোমার দুটো টলুইন মলিকুলের মধ্যে উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স থাকতেছে। এই ফোর্সটা কী করা যায়? খুব সহজেই ভাঙা যায়, অ্যাটলিস্ট এই হাইড্রোজেন থেকে কম শক্তিশালী, কারণ হাইড্রোজেন বন্ডটা ভাঙা খুবই কষ্টকর, এটার মধ্যে অনেক বেশি হাই এনার্জি দিতে হয়। বাট তুমি যদি খেয়াল করো টলুইনের মলিকুলসের দিকে, সেগুলোর মধ্যে কিন্তু জাস্ট কী আছে? উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স আছে। আর উইক ভ্যান ডার ওয়ালস ফোর্সটা কিন্তু ভাঙা খুবই সহজ হাইড্রোজেন বন্ড থেকে। তাহলে তার মানে এইটার কারণেই মূলত একে কিন্তু কম তাপ দিলেই, মানে এটা থেকে কম তাপ দিলেই কিন্তু কী হচ্ছে? ভেঙে যাচ্ছে। যার কারণে হচ্ছে মূলত যে ফেনল আর টলুইনের মধ্যে ফেনলের বয়লিং পয়েন্টটা বেশি, আর এটা বয়লিং পয়েন্ট আমি যদি দেখতে চাই যে ফেনলে কিন্তু মলিকুলার ওয়েটটা মনে হয় অ্যারাউন্ড 94, এটা কিন্তু 92। বাট দেখো তুমি যখন বয়লিং পয়েন্টটা দেখতে চাও, ফেনলের বয়লিং পয়েন্ট কিন্তু অনেক বেশি, সেটা হচ্ছে 180 ডিগ্রি সেলসিয়াস আই গেস। তো আর এটা কিন্তু বয়লিং পয়েন্ট দেখবা 110 ডিগ্রি সেলসিয়াস। সো মূলত কারণটা কি? কারণটা হচ্ছে ফেনলে আছে হাইড্রোজেন বন্ড, যেটা মলিকুলার ফোর্স অ্যাপ্লাই করে, যেটা দুইটা ফেনলকে খুব শক্তভাবে ধরে রাখে। আর অপোনেন্ট সাইডে টলুইনে কী আছে? যার ভ্যান ডার ওয়ালস উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স আছে, যেটা সহজেই ভাঙা যায়, অল্প এনার্জি দিলে সেটা ভেঙে ব্রেকডাউন হতে পারে। সো দ্যাটস ওয়াই যে দুইটা সিমিলার মলিকুলার ওয়েট হওয়ার পরও ফেনলের বয়লিং পয়েন্ট ইজ সিগনিফিক্যান্টলি হাই। আচ্ছা, সো এই গেল এই কোয়েশ্চেন। আচ্ছা, এরপর আসি আমরা, দেখো 3 নম্বর প্রশ্নে কী বলছে? হোয়াই ফেনল ইজ মোর অ্যাসিডিক দ্যান অ্যালকোহল। আচ্ছা, সো এটা তো আই গেস হয়ে গেছে, তো আমি এটা মুছে দিতে চাচ্ছি। দেখো আমি তো এখানে লিখতে চাই, দেখো কী বলতেছে যে হোয়াই ফেনল ইজ মোর অ্যাসিডিক, ফেনল কেন বেশি অ্যাসিডিক অ্যালকোহল থেকে। আচ্ছা দেখো আমি যেখানে এখানে যদি বলি যে তুমি যদি অ্যাসিডিটিটা কল্পনা করতে চাও ফেনলের, যে আসলে ফেনল দেখতে কেমন, ফেনলের অ্যাসিডিটিটা দেখাই তোমার। সো আমি এটা মুছে দিই, এই কোশ্চেনটা তো আই গেস হয়ে গেছে। ওকে, দেখো ফেনল কেন বেশি অ্যাসিডিক হবে। তুমি যদি আমি এই কোশ্চেনটা এখানে লিখতেছি, দেখো হোয়াই ফেনল ইজ মোর অ্যাসিডিক দেন। তুমি একটা ফেনলের স্ট্রাকচার কল্পনা করো। দেখো একটা ফেনলে কী হয়, তোমার যদি একটা ফেনল ভাঙে তাহলে কী উৎপন্ন হচ্ছে খেয়াল করো। মনে করো এখানে তুমি একটা ফেনল নিলা, একটা ফেনল, এখানে কি আছে? OH আছে। যদি তোমার এই ফেনলটা ব্রেক ডাউন হয়, কী হয়? একটা ফেনলটা তোমার একটা ব্রেক ডাউন হয় বা একটা প্রোটন লুজ করে, তাহলে সে কিসে পরিণত হবে? দেখো তখন কিন্তু আর সে ফেনল থাকবে না, সে হয়ে যাবে ফেনক্সাইড আয়ন। কী হয়ে যাবে? ফেনক্সাইড আয়ন। কারণ দেখো সে দেখো কী করছে? একটা ইলেকট্রন রিলিজ, একটা প্রোটন রিলিজ করছে, প্লাস একটা হাইড্রোজেন প্রোটন সে কী করছে? একটা রিলিজ করছে। তাহলে দেখো এখানে কী পাচ্ছ তুমি? একটা নেগেটিভ চার্জ, একটা অক্সিজেন ইলেকট্রন পাচ্ছ, নেগেটিভ চার্জ পাচ্ছ, এটা কই পাচ্ছ? সেটা অক্সিজেনে পাচ্ছ। এখন খেয়াল করো এই যে অক্সিজেনটা আর নেগেটিভ চার্জটা আছে, সে কী করবে? এখানে স্থির থাকবে না। সে কী করবে না? এখানে স্থির থাকবে না। এখন সে চাইবে কি? এখান থেকে ডিলোকালাইজড হইতে, এখান থেকে সরে যাইতে। যেহেতু ওর সরে যাওয়ার জন্য কিন্তু হিউজ লেভেলের জায়গা আছে, কারণ দেখো পুরো চক্রটাই ফাঁকা আছে ওর মুভমেন্ট করার জন্য। তাহলে এখানে যে তোমার ইলেকট্রনগুলো আছে মুভ করার জন্য, সো এই বন্ডটা কী করবে? যে সিম্পলি এটা এখানে এসে এখানে অ্যাটাক করবে। তো দেখো এই যে সিঙ্গেল বন্ডটা ছিল সেটা সিঙ্গেল থাকবে না, সেটা এখন ডাবল হয়ে যাবে।
দেখো কীভাবে ডাবল হয়ে যায়। যখন তুমি এখানে ডিলোকালাইজটা নিছো, দেখো ডিলোকালাইজড ওখানে যে অক্সিজেনটা ছিল, খেয়াল করো এখানে যে অক্সিজেন ছিল এখন এখানে ডাবল বন্ড করে ফেলছে। কি বন্ড করে ফেলছে? আগে সিঙ্গেল বন্ড ছিল, বাট এখানে অ্যাটাক করার ফলে ডাবল বন্ড হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখো ও যখন এটাকে অ্যাটাক করবে তখন কিন্তু এই পাশে যে বন্ডটা আছে ও কী করবে? পাশেরটাকে অ্যাটাক করবে, এটাকে অ্যাটাক করবে। তাহলে দেখো এর পারিপার্শ্বিকে কী হবে? যখন তোমার এখানে অ্যাটাক করলো ডাবল বন্ড হয়ে গেলো, তখন কিন্তু এই বন্ড আর থাকতেছে না এখানে। ঠিক আছে, এই বন্ড আর এখানে থাকতেছে না, কারণ উপর ডাবল বন্ডটা হয়ে গেছে। ডাবল বন্ড হওয়ার কারণে কী হবে? দেখো এইখানে যেইটা ছিল এখানে একটা হাত ফাঁকা হয়ে যাবে, এখানে কী হবে? একটা হাত ফাঁকা হয়ে গেল, এখানে আবার সেই দুইটা ইলেকট্রন চলে আসলো যেগুলো এখান থেকে ডিলোকালাইজড হয়ে চলে আসছে। আচ্ছা, এরপরের ধাপে দেখো কী হবে? এরপরের ধাপে দেখো কী হয়। এবার এই যে ইলেকট্রনগুলো আছে তারা সে কী করবে? সে এখানে থাকবে না, সে আবার অ্যাটাক করবে হচ্ছে এই পাশের জনরে। অ্যান্ড ও যে পাশের অ্যাটাক করে তাহলে ও আবার কী করবে? ও আবার অ্যাটাক করবে এই পাশের জনরে। ঠিক আছে, তার মানে রেজোনেন্স ক্রিয়েট করতেছে যে এই নেগেটিভ যেই চার্জ ইলেকট্রনটা আছে সেই করছে ডিলোকালাইজড হয়ে পুরো চক্রটার মধ্যে ঘোরার চেষ্টা করতেছে। তাই আমি যদি খেয়াল করে দেখো এখানে আমার অক্সিজেনটাই ছিল, অক্সিজেনটাই আছে, কোনো ইস্যু নাই। এবার এখান থেকে যে হাতটা ছিল না এইটা আবার এখানে চলে আসছে, তার কারণ এখানে কী তৈরি হবে? ডাবল বন্ড। তো দেখো এখানে ডাবল বন্ড তৈরি হলো। আর এবার খেয়াল করে দেখো এখান থেকে যেটা ছিল সেটা আবার এখান থেকে চলে আসছে, এখানে চলে আসছে। তাহলে দেখো যার কারণে কী হবে? এখানেও একটা তোমার ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে বা একটা চার্জ তৈরি হবে। আর এখানে কী ছিল? আমার একটা এখন দেখো এই ক্ষেত্রে আবার কী হয়? এই ক্ষেত্রে আবার ও আবার কী করবে? ওরে যে অ্যাটাক করবে, ও যে আবার ওরা অ্যাটাক করবে যে ওর কার্বন ছাড়ার জন্য, রেজোনেন্স করার জন্য। অ্যান্ড দ্যাটস ওয়াই ইন দ্য সেম টাইম যখন ও ওর অ্যাটাক করবে তখন ও আবার কী করবে? উপরে অ্যাটাক করবে, মানে একটা রেজোনেন্স ক্রিয়েট করার চেষ্টা করতেছে তাদের নিজেদের মধ্যে। এখন দেখো এরপর ধাপে কী হয়? এরপরের ধাপে হবে হচ্ছে দেখো এরপরে ধাপে দেখো এই বন্ডটা থাকলো, এখন এই বন্ডটা আসে এখানে বন্ড তৈরি ফেলবে, তখন এখানে একটা বন্ড তৈরি ফেললো। বাট এই বন্ডটা থাকতেছে না, এখানে না থেকে সেখানে কী হচ্ছে? একটা মুক্ত ইলেকট্রনের হাত হয়ে যাচ্ছে। বাট উপরে আমার কী ছিল? একটা অক্সিজেন ছিল। এবার খেয়াল করো এটা ছিল আমার লাস্ট স্টেজ। এরপরে আবার ইলেকট্রনটা কই যাবে? এখানে যে এই পর্যন্ত আসছে ওরা তো মুভ করতে হবে। সো অ্যাট দ্য সেম টাইম সো আবার আগের জায়গায় ব্যাক করবে। কী করবে? আবার আগের জায়গায় এখানে ব্যাক করবে, এটা আবার এখানে ব্যাক করবে। সো ইন দ্য সেম টাইম সে কী করলো দেখো তো, সে আবার কিন্তু এখান থেকে ফিরে এসে আবার আগের অবস্থাতে ফিরে আসবে। সো এই দেখো ও কিন্তু এই যে নেগেটিভ চার্জ যে অক্সিজেনটা ছিল সে মূলত এখানে কী কাজটা করছে? সে হচ্ছে ডিলোকালাইজ হয়ে পুরোটার চক্রের মধ্যে ঘুরছে, পুরো বেঞ্জিনিংয়ের মধ্যে একটা রেজোনেন্স তৈরি করছে। এখন দেখো এই রেজোনেন্সের কারণে সে কি অনেক স্থির হয়ে গেল, সে অনেক বেশি স্টেবল, সরি, তার মানে সে খুব সহজেই কী করতে পারবে? এখন হাইড্রোজেন অ্যাটমটা দান করতে পারবে। সো এই জন্য যেহেতু সহজে হাইড্রোজেন দান করতে পারবে তার অ্যাসিডিটি কী হয়? বেশি হয়। অর্থাৎ এই রেজোনেন্সের কারণে, ডিলোকালাইজ ইলেকট্রনের রেজোনেন্সের কারণে মূলত যে ফেনল কী হয়? মোর অ্যাসিডিক হয়। আচ্ছা, এবার দেখি কেন অ্যালকোহল থেকে বেশি হয়। আমরা যদি অ্যালকোহলের স্ট্রাকচারটা দেখি, তুমি যদি মনে করো একটা এটাকে আমরা বলছিলাম হচ্ছে ফেনঅক্সাইড। ফেনল ভাঙে কী তৈরি করে? ফেনঅক্সাইড। এখন তুমি যদি একটা অ্যালকোহলকে খেয়াল করো, লাইক একটা অ্যালকোহল নাও, আর এটা অ্যালকোহল মনে করো, এটা কি একটা অ্যালকোহল। অ্যান্ড তুমি যদি একটা অ্যালকোহলকে ভাঙো তাহলে কী হবে? এখানেও মনে করো একটা নেগেটিভ চার্জ ইলেকট্রন তৈরি হইলো, ওকে, প্লাস হাইড্রোজেন প্রোটন। বাট খেয়াল করো এখানেও কিন্তু একটা তোমার নেগেটিভ চার্জ প্রোটন তৈরি, মানে অক্সিজেন তৈরি হচ্ছে। বাট এই চার্জটা যাওয়ার জন্য কিন্তু সে কোনো স্পেস পাচ্ছে না, কোনো বেঞ্জিনের মতো কোনো কী পাচ্ছে না। বেঞ্জিন যেখানে এখানে কী পাচ্ছিল দেখো তো, বেঞ্জিন এখানে পর একটা রিং পাচ্ছিল, বাট এই ক্ষেত্রে কোনো রিং পাচ্ছে না, সে ওইখানেই স্থির থাকতেছে, রাইট? এবং তার স্ট্যাবিলিটিটা কমে যাচ্ছে। তার কারণে স্ট্যাবিলিটি কমে গেলে তার হাইড্রোজেন দান করার পসিবিলিটিও কমে যাবে, কারণ মাইনাস চার্জ এখানে তো স্ট্যাবিলিটি নাই। আচ্ছা, সো দ্যাটস ওয়াই দেখো ফেনল কী হয়? মোর অ্যাসিডিক, বেশি অ্যাসিডিক হয়। কার থেকে তুলনায় বেশি অ্যাসিডিক হয়? আমার ফেনঅক্সাইড থেকে, মানে এই থেকে অ্যালকোহল থেকে অনেক বেশি অ্যাসিডিক হয়। সো এই কথাগুলো যা সুন্দর করে গোছায় লিখবা যে এটা রেজোনেন্স ক্রিয়েট করে, এই ডায়াগ্রামটা দিবা, এই কথা লিখবা যে এখান থেকে অ্যালকোহল থেকে ভেঙে অ্যালকক্সাইড হয়, এবং অ্যালকক্সাইডে কী হয়? যে নেগেটিভ চার্জ অক্সিজেন থাকে সেখানে কোনো ইলেকট্রনগুলো ডিলোকালাইজ হওয়ার কোনো অপশন পায় না, রেজোনেন্স করার কোনো অপশন পায় না। দ্যাটস ওয়াই তারা কী হয়? লেস স্টেবল হয়,
যার কারণে সে হাইড্রোজেন সহজে দান করতে পারে না, মানে পসিবিলিটি কম হয়ে যায়। আর এই ক্ষেত্রে কী হয়, তার রেজোনেন্স ক্রিয়েট করে স্টেবল হচ্ছে, যার কারণে সে এই হাইড্রোজেনটা সহজেই ছাড়তে পারে। ঠিক আছে, সো এইটা ছিল হচ্ছে প্রশ্ন 3, যেটা হোয়াই ফেনল ইজ মোর অ্যাসিডিক দ্যান অ্যালকোহল। আচ্ছা, এর পরের প্রশ্নে আসি, যেটা বলছে এক্সপ্লেন হোয়াই পি নাইট্রোঅ্যানিলিন ইজ লেস বেসিক দেন অ্যানিলিন। আচ্ছা, এর আগে আমি একটু বুঝি যে পি নাইট্রোঅ্যানিলিন কি আর অ্যানিলিনটা কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি যদি এবার বুঝি অ্যানিলিনটা কি। দেখো, তুমি যদি একটা অ্যানিলিন আঁকো, অ্যানিলিন দেখতে এরকম হয়। আচ্ছা, NH2, এটা হচ্ছে তোমার অ্যানিলিন। আর পি নাইট্রোঅ্যানিলিন বলতে বোঝাচ্ছে এখানে মূলত প্যারা পজিশনে, মানে যে তোমার যে নাইট্রো গ্রুপটা আসবে, পি পি বলতে বোঝাচ্ছে কি তোমার প্যারা গ্রুপে। নাইট্রো গ্রুপ কোনটা? নাইট্রো গ্রুপ আমরা জানি হচ্ছে NO2 হচ্ছে আমাদের নাইট্রো গ্রুপ। তাহলে দেখো এই সেম অ্যানিলিনেই বাট পি পজিশনে বা প্যারা পজিশনে কী আসবে, আমার একটা নাইট্রো গ্রুপ আসবে। তোমার জিনিসটা হচ্ছে এরকম। দেখো এখানে আমার NH2 থাকবে, বাট এই দেখো পি পজিশন কোনটা আমরা জানি, 4 নাম্বার কার্বন। দেখো 1 2 3 4, এখানে আমার কি আসবে, একটা NO2 গ্রুপ আসবে। তাহলে এটা হচ্ছে আমার অ্যালিনিন, আর এটা কি আমার প্যারা নাইট্রো অ্যানিলিন। এখন কথা হচ্ছে এই দুইটার মধ্যে কি দেখো যে কেন পি নাইট্রো অ্যানিলিনটা বেসিক কম হয়, অ্যানিলিন থেকে কি হয়, বেসিক কম হয়। আচ্ছা, সো আমি যদি শুরু করতে চাই যে অ্যানিলিনের বেসিসিটা কীরকম সেটা যদি খেয়াল করো। দেখো অ্যানিলিনের এখানে কি আছে, একটা এই মূলকটা আছে এখানে দেখো এই নাইট্রোজেনে কী থাকে, লন পেয়ার ইলেকট্রন থাকে। কী থাকে এখানে, একটা লন পেয়ার ইলেকট্রন। তাহলে দেখো তুমি যদি অ্যানিলিনের বেসিসিটিটার দিকে তাকাও, আমি যদি অ্যানিলিনের বেসিসিটি নিয়ে আলোচনা করি যে তার বেসিসিটি কতটুকু, তাহলে দেখো কী থাকে এখানে। ফার্স্ট অফ অল যে নাইট্রোজেনে কী থাকে, তোমার নাইট্রোজেন হ্যাজ লন পেয়ার ইলেকট্রন, লন পেয়ার ইলেকট্রন। এখন দেখো তো নাইট্রোজেনে কী থাকতেছে ভিতরে, লন পেয়ার ইলেকট্রন থাকতেছে। সো এই লন পেয়ার ইলেকট্রনগুলো কী হয়, সহজেই প্রোটন নিতে পারে, দ্যাটস ওয়াই বেস হইতে পারে। হ্যাঁ, গুড। এখন দেখো সামটাইমস তার সেই কিন্তু একটু এই লন পেয়ার ইলেকট্রনগুলো পার্শিয়ালি ডিলোকালাইজড হয়। কী হয়, লন পেয়ার ইলেকট্রনগুলো, দেখো লন পেয়ার যে ইলেকট্রনগুলো আছে সেগুলো কী হয়, পার্শিয়ালি ডিলোকালাইজড হয়, পার্শিয়ালি। এখন আমরা পরে আসছি আগে যে ডিলোকালাইজড মানে কি। তো পার্শিয়ালি যখন ডিলোকালাইজড হয়, কোথায় হয়, রিংয়ের মধ্যে, তখন কিন্তু সে একটা স্টেবল অবস্থায় চলে আসে। ঠিক আছে, একটা স্টেবল অবস্থায় চলে আসলো, রাইট। তাহলে দেখো যখন সে পার্শিয়ালি ডিলোকালাইজড হচ্ছে, সে একটা স্টেবল পর্যায়ে চলে আসতেছে। ওকে, এবার তুমি যদি খেয়াল করো পি নাইট্রো অ্যানিলিনের দিকে, দেখো সে কী করে, এখানে দেখো স্ট্রাকচারটা প্রায় সেম, বাট এখানে পার্থক্য কোন জায়গায়, এখানে একটা নাইট্রো গ্রুপ আসতেছে, রাইট। আর আমরা জানি নাইট্রো গ্রুপ হচ্ছে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আমরা জানি কি যে নাইট্রো গ্রুপ হচ্ছে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আর উইথড্রয়িং গ্রুপ কাজ কি, ইলেকট্রন বের করে দেয়। অর্থাৎ এই যে নাইট্রোজেন আছে, তুমি যদি খেয়াল করো, আমি যদি প্যারা নাইট্রোর দিকে তাকাই, যে প্যারা নাইট্রো অ্যানিলিনের বেসিটির দিকে তাকাই, দেখো এখানে তোমার কি হচ্ছে, বেসিকলি এখানে যে তোমার NO2টা থাকতেছে না, এটা কি একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আর ইলেকট্রন উইথড্রয়িং কাজ কি, তোমার বেঞ্জিন রিং থেকে এবং ওই অক্সিজেন থেকে কী করবে, তোমার নট অনলি যে বেঞ্জিন রিং থেকে বাট হচ্ছে নাইট্রোজেন থেকে সে কী করবে, ইলেকট্রন ডেন্সিটিটা সরায় ফেলবে, কমায় ফেলবে। এখন দেখো যেখানে তোমার ইলেকট্রন ডেন্সিটিটা সরায় ফেলতেছে, রাইট। তাহলে যখন সরায় ফেলতেছে তখন তো তোমার যে মাইনাস চার্জ সরে যায়, তুমি কি প্লাস চার্জ নিবা? অবশ্যই নিবা না। তার মানে কি, তোমার এই নাইট্রোজেন মূলকটা কী করতেছে, তোমার রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটিটা কমায় ফেলতেছে। যেহেতু ও কী করতেছে, যে ডেন্সিটি হ্রাস করে দিচ্ছে, কার ডেন্সিটি অফ ইলেকট্রন কী করে দিচ্ছে, ডেন্সিটি অফ ইলেকট্রন কী করতেছে, ও কমায় ফেলতেছে, তাহলে ডিক্রিজ করতেছে। তো যখন তোমার ভিতরে মনে করো মাইনাস চার্জটা থাকতেছে না, তখন তো তোমার পজিটিভ চার্জে আসাটা অনেক খুব একটা প্রয়োজন হবে না, কারণ তুমি অলরেডি মাইনাস চার্জ তুমি সরাই ফেলতেছো। তো দেখো মূলত এই কারণে ও কী হয়, ও
হাইড্রোজেন নিতে কম ইচ্ছুক হয়, কার থেকে? অ্যানিলিন থেকে কম ইচ্ছুক হয়। অ্যানিলিন কিন্তু সুন্দর মতো নিতে পারতেছে, বাট ও নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ ওর মধ্যে যে নাইট্রো যে মূলকটা আছে সে সহজেই ডেন্সিটিটা কমাই দিচ্ছে, ঘনটা কমাই দিচ্ছে, যে ভিতরে কতটুকু ইলেকট্রনের ঘনমাত্রা কমাই দিচ্ছে। যখন ইলেকট্রনের ঘনমাত্রা কমতে তখন তো হাইড্রোজেন লাগতেছে না। সো ইন দ্যাট কেস এটা কিন্তু কম বেসিক হয়, ঠিক আছে? তো এই জন্যই বলা হয়েছে যে পি নাইট্রো অ্যানিলিন বা প্যারা নাইট্রো অ্যানিলিন কী হয়? লেস অ্যাসিডিক হয়, বেসিক হয় কার থেকে? অ্যানিলিন থেকে। আচ্ছা, সো এটা ছিল কেন বেসিক হয়, আশা করি বোঝাইতে পারছি। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে, দেখো ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্টটা কি এটা একটু বুঝি। ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে ফেনোলিক স্টার থেকে ফেনোলিক কিটোন তৈরি করার যে প্রসেসটা সেটাকে বলা হয় ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, আমি এখানে একটু ডিসিশনগুলো দেখাচ্ছি। আচ্ছা, সো আমি যেটা বলছিলাম যে ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট একটা রিয়াকশন যেখানে তুমি কী করবা, একটা ফেনোলিক স্টার নিবা বা একটা অ্যারোমেটিক স্টার নিবা, সেটা ব্যবহার করে তুমি কী করবা? একটা ফেনোলিক কিটোন তৈরি করবা। আচ্ছা, সো আমি যদি একটা ফিনাইল স্টার আঁকি, দেখো এটা ফিনাইল স্টার, এটা আমরা ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্টটা করতেছি। দেখো ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট, দেখো বললাম কি ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট মানে কি? যেখানে তুমি কী করবা? একটা ফিনাইল স্টার থেকে কি বানাবা? ফেনোলিক কিটোন বানাবা, সেই রিঅ্যাকশনকে বলা হয় কি? ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে আমি একটু বানায় দেখাই। দেখো একটা ফেনাইল স্টার নেই, দেখো আমি একটা ফেনাইল স্টার নিচ্ছি, সরি, এখানে CH3 নাও, ফেনাইল স্টার যেহেতু বলছে। আচ্ছা, তো দেখো এটা কি নিলাম? একটা ফিনাইল স্টার নিলাম মনে করো, এখানে আমি একটা ফিনাইল স্টার নিলাম। এখন এই ফিনাইল স্টার থেকে তুমি যদি AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে তুমি যদি রিঅ্যাকশন করো, তাহলে দেখো তোমার এটা কি দাঁড়াবে। দেখো তুমি এই হিসেবে নিচ্ছ হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। দেখো তাহলে এখান থেকে কী দাঁড়াচ্ছে? এখানে একটা OH হয়ে যাবে এবং বাকি যে পার্টটা আছে, এই কিটোনিক যে পার্টটা আছে সেই পার্টটা এখানে চলে আসবে। দেখো CH3 ডাবল বন্ড O। আচ্ছা, দেখো তাহলে একটা হচ্ছে অর্থ পজিশন, একটা হইলো, সে এটাকে বলা হয় হচ্ছে অর্থ হাইড্রক্সি অ্যারাইল। আচ্ছা, তাহলে দেখো অর্থ হাইড্রক্সি অ্যারাইল তৈরি হলো, এর একটা কিটোনিক টাইপ, ঠিক আছে? তাহলে দেখো প্রথম একটা প্রোডাক্ট তৈরি হবে অর্থ, আর দ্বিতীয় একটা প্রোডাক্ট তৈরি হবে কোথায়? প্যারা গ্রুপে। তাহলে দেখো এই পর্যন্ত সেম থাকলো, কোনো ইস্যুস নাই। এবার খেয়াল করো, আগের বার যেখানে অর্থ পজিশনে হচ্ছিল, এবার হবে কোন জায়গায়? প্যারা পজিশনে। জাস্ট নর্মালি, আচ্ছা দেখো, তাই এটা ছিল হচ্ছে আমার অর্থ হাইড্রক্সি অ্যারাইল, আর এটা কি হবে? আমার প্যারা হাইড্রক্সি অ্যারাইল। তার মানে এই যে রিয়াকশনটা আছে, তুমি ফিনাইল স্টার থেকে তুমি দুইটা কিটোন বানাচ্ছ, ঠিক আছে? সিও কি কিটোনিক গ্রুপ না? আমার এই সিওটা কি কিটোন গ্রুপ না? তাহলে দেখো তুমি দুইটা কিটোনিক বানাচ্ছ, কম্পাউন্ড বানাচ্ছ, কার দিয়া? একটা ফিনাইল স্টার দিয়া। তো মূলত এই রিয়াকশনটাকে বলা হয় হচ্ছে ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, ধন্যবাদ, আশা করি বোঝাতে পারছি এটা। এরপরটা দেখো, হাউ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যান্ড উইথড্রয়িং গ্রুপ এফেক্ট দ্য অ্যাসিডিটি। খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ইতিমধ্যে আমি যদিও যখন আমি এটা বুঝাচ্ছিলাম তখন আমি হয়তো বুঝাই দিছি। সো যখন আমি ওইটা বুঝাবো খুব একটা বেগ পাইতে হবে না। আচ্ছা, দেখি কেন বেগ পাইতে হবে না। ওকে, এবার তুমি একটু তাকাও, বলতেছি কি হাউ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যান্ড ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এফেক্ট দ্য অ্যাসিডিটি অফ ফেনল। আচ্ছা, তুমি যে একটা ফেনলের দিকে তাকাও, আমরা 6 নম্বর প্রশ্নটা সলভ করতেছি। দেখো এটা একটা ফেনল, রাইট? এখন দেখো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কারা? গ্রুপ কারা? যারা কী করবে? ইলেকট্রন বের করে দিবে। এই বেঞ্জিন যে রিংটা দেখছো ফেনলে, তারা কী করবে? সেখান থেকে ইলেকট্রনটা বের করে দিতে চাইবে। সো এই উইথড্রয়িং গ্রুপে কারা কারা আছে? মনে করো তুমি যদি বলো উইথড্রয়িং গ্রুপ
ড্রয়িং গ্রুপ। তো তুমি কারে কারে রাখবে ওই ড্রয়িং গ্রুপে? দেখো শুরুতে আমি যখন পড়াইছি তখনই দেখো আমরা এটাকে একটা ড্রয়িং গ্রুপ বলছিলাম না? তো দেখো তাহলে ড্রয়িং গ্রুপ কারা আছে, তুমি এখানে তুমি নাইট্রোস গ্রুপ নাও, একটা নাইট্রোজেন নাইট্রক্সাইডের একটা গ্রুপ নাও, তারপর সায়ানাইডের নিতে পারো, তারপর COOH নিতে পারো। সো দেখো এদের মূলত কাজ কি? এদের কাজ হচ্ছে ইলেকট্রন উইথড্র করে দেওয়া, মানে ইলেকট্রনকে তোমার বেঞ্জিন রিং থেকে বের করে আনা। তখন তুমি বেঞ্জিন রিং থেকে বের করে আনতেছো, বুঝো তোমার বেঞ্জিন রিংয়ের মধ্যে তুমি ইলেকট্রন ঘনত্বটা কমায় ফেলতেছো, রাইট? তাহলে তোমার যখন কমায় ফেলবা তখন তুমি কী করতেছো, এখানে এই ইলেকট্রন ডেন্সিটিটা কমায় ফেলতেছো, আর এটা কী করতেছো, আমার স্টেবিলাইজ করে দিচ্ছে যেই নেগেটিভ চার্জগুলো আছে। এই যে এখানে যখন ফেনক্সিড আয়ন তৈরি হয়েছিল আমরা কী দেখছিলাম, এখান থেকে কী হয়েছিল, আমার ফেনক্সিড আয়ন তৈরি হয়েছিল না? এটা ভেঙে কী হয়েছিল, আমার ফেনক্সাইড আয়ন তৈরি হয়েছিল না? তো দেখো যখন তুমি এই গ্রুপগুলো অ্যাড করতেছো তখন কিন্তু ফেনক্সাইড আয়নের মধ্যে যে নেগেটিভ চার্জটা আছে সেটাকে তুমি কী করতে পারতেছো, ডেন্সিটি কমায় স্টেবিলাইজ করে দিতে পারতেছো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তাদের মধ্যে কী হচ্ছে, তাদের মধ্যে কিন্তু হাইড্রোজেন ছাড়া যে প্রবণতাটা সেটা বেড়ে যাচ্ছে, সেটা কী হচ্ছে, বেড়ে যাচ্ছে। দেখো যখন তুমি এই গ্রুপগুলো ইলেকট্রনগুলো অ্যাড করতেছো তখন তোমার কী হবে, সহজ ভাষায় তখন তোমার হবে হচ্ছে অ্যাসিডিটিটা ইনক্রিজ হবে। অ্যাসিডিটি কী হবে, অ্যাসিডিটি ইনক্রিজ হবে। কেন হবে? কারণ এই উইথড্রয়িং গ্রুপগুলো তোমার ডেন্সিটিটা কমায় ফেলবে, আর ডেন্সিটিটা কমায় ফেলার ফলে হবে কি, যখন এই নেগেটিভ চার্জটা হবে ফেনক্সাইড আয়ন, তখন সে কী করবে, এখানে ও মোর স্টেবিলাইজড হয়ে যাবে, যার কারণে দেখো সে হাইড্রোজেন সহজে হাইড্রোজেন ছাড়তে পারবে। স্টেবল হলে কী করতে পারে, হাইড্রোজেন ছাড়তে পারে। সো দ্যাটস ওয়াই তার অ্যাসিডিটি এখানে কী হবে, অ্যাসিডিটি এখানে ইনক্রিজ হয়ে যাবে। আচ্ছা, সো এই ছিল হচ্ছে উইথড্রয়িং গ্রুপ। এবার যদি একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাড করি তাহলে কী হবে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কারা, যারা হচ্ছে ইলেকট্রন ডোনেট করবে। তাহলে খেয়াল করো ইলেকট্রন ডোনেট গ্রুপ কী করবে, ওরা যেরকম ডেন্সিটি কমাচ্ছিল, বের করে আনতেছিল, মানে পুল করতেছিল বেঞ্জিং রিং থেকে ইলেকট্রনগুলো, বাট এই ক্ষেত্রে যখন তুমি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দিবা তারা পুল করবে না, তারা পুশ করবে, দে পুশ মোর ইলেকট্রন টু দ্য বেঞ্জিং রিং। সো অ্যাজ এ রেজাল্ট দ্য ডেন্সিটি অফ দ্য বেঞ্জিং রিং উইল বি ইনক্রিজ, অ্যান্ড ইন দ্যাট কেস তারা কী হবে, বেশি স্টেবল হবে না। কেন স্টেবল হবে না? কারণ যখন তোমার অলরেডি এখানে মাইনাস চার্জ আছে ফেনক্সাইড আয়নে, বাট যখন তুমি ইলেকট্রনটা ডোনেট করতেছো, আরও বেশি ডোনেট করতেছো, তখন সেক্ষেত্রে কী হবে, তাদের মধ্যে স্ট্যাবিলিটিটা লেস কমে যাবে, ঠিক আছে? তাদের মধ্যে কী হবে, স্ট্যাবিলিটিটা কমে যাইতে পারে। এখন এই ক্ষেত্রে যখন স্ট্যাবিলিটি কমে যাবে তখন তাদের মধ্যে কী হবে, ডিক্রিজ হবে, অ্যাসিডিটি কী হবে, আস্তে আস্তে কমবে। সো এটা কারা, এরা কোন কোন গ্রুপ আছে যারা ডিক্রিজ করতে পারে, লাইক হাইড্রক্সাইড আয়ন ধরতে পারো, তারপর হচ্ছে OCH3, আরও অনেকগুলো আছে। সো মূলত ইলেকট্রন ডোনেটিং গ্রুপগুলো কী করতেছে, তোমার ইলেকট্রনগুলো বাড়ায়, ডেন্সিটিটা বাড়াচ্ছে। এখন যখন ডেন্সিটিটা বেড়ে যাচ্ছে তখন তাদের মধ্যে কী হচ্ছে, স্ট্যাবিলিটিটা কমে যাচ্ছে। এখন স্ট্যাবিলিটিটা যখন কমে যাচ্ছে তখন তোমার কী হচ্ছে না, হাইড্রোজেন ছাড়াটা লেস পসিবিলিটি হচ্ছে, লেস মানে খুব সহজে ছাড়তে পারতেছে না, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই তুমি যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাড করো তখন তোমার অ্যাসিডিটা কী হবে, ইনক্রিজ হবে। বাট যখন তুমি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, যারা ইলেকট্রন দান করতেছে তাদেরকে অ্যাড করো, তাহলে কী হবে, তোমার ডিক্রিজ হবে, অ্যাসিডিটা কী হবে, ডিক্রিজ হবে। আচ্ছা, সো এই ছিল টোটাল 6টা প্রশ্ন। ও আই গেস আরেকটা প্রশ্ন আছে যেটা হচ্ছে রিয়াকশন অফ ফেনল। আচ্ছা, সেটাও দেখা যায়, রিয়াকশন অফ ফেনল। এটাই, এটা আশা করে বোঝা গেছে, এটা মুছে দিই। ওকে, খেয়াল করো, তাহলে ওইটা 6 নম্বরটা শেষ। এবার দেখো আমাদের বলছে কি যে রিয়াকশন দেখাইতে, যে ফেনলের রিয়াকশন দেখাবো। ওকে, খেয়াল করো 7 নম্বর প্রশ্ন ছিল হচ্ছে রিয়াকশন মেকানিজম অফ ফেনল। দেখো লিখি, রিয়াকশন মেকানিজম অফ ফেনল উইথ, কার সাথে দেখাইতে বলছিল কোশ্চেনটা, আমাকে দেখি, অ্যাসিটাইল ক্লোরাইড, উইথ অ্যাসিটাইল ক্লোরাইড ইন দ্য প্রেজেন্স অফ, ইন দ্য প্রেজেন্স অফ, কার উপস্থিতিতে বলছে, সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, সেটা ছিল 7 নম্বর প্রশ্ন, যে তুমি রিয়াকশন মেকানিজমটা দেখো ফেনলের সাথে, কার সাথে, ফেনলের সাথে কার, একটা অ্যাসিটাইল ক্লোরাইড নাও। আচ্ছা, তাহলে আমরা একটা ফেনল আঁকি, আমরা রিয়াকশনটা দেখাই, একটা ফেনল আঁকি, এই ফেনল নিলাম OH, একটা অ্যাসিটাইল ক্লোরাইড নাও, অ্যাসিটাইল ক্লোরাইড সংকেত হচ্ছে CH3COCl, এটা হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড। এবং তোমার কি বলছে, তুমি এখানে প্রভাবক হিসেবে বা প্রেজেন্স ক্যাটালিস্ট হিসেবে কার নিচ্ছ, তুমি
সোডিয়াম হাইড্রোক্সাইডকে নিলাম। এখন দেখো তার রিয়াকশন করে আসলে কী তৈরি করতেছে সেটার দিকে যদি খেয়াল করি, দেখো এখানে OCH3 ওকে, এখানে দেখো কী উৎপন্ন হচ্ছে, তুমি একটু খেয়াল করে দেখো। এখানে মূলত তুমি কি দিচ্ছ, তুমি ফেনল দিচ্ছ, ফেনলের সাথে তুমি কি কি বিক্রিয়া করাচ্ছ, অ্যাসিটাইল ক্লোরাইডে বিক্রিয়া করাচ্ছ। সো এর মাধ্যমে তোমার কী কী উৎপন্ন হচ্ছে, ফিনাইল স্টার উৎপন্ন হচ্ছে। কী হচ্ছে এটা বলা হয় ফিনাইল স্টার। কী বলা হয়, ফিনাইল স্টার। তাহলে দেখো তুমি এই ফেনলের সাথে যখন আমি নামগুলো লিখে দিই, তো তুমি একটা ফেনল নিছো, ফেনলের সাথে তুমি কার বিক্রিয়া করাচ্ছ, এখানে একটা অ্যাসিটাইল ক্লোরাইডের, অ্যাসিটাইল ক্লোরাইড, আর এই বিক্রিয়া করে তোমার কী উৎপন্ন করছে, ফিনাইল স্টার তৈরি করছে, ফিনাইল স্টার তৈরি করছে। এবং আরও অনেক কিছু বাই প্রোডাক্ট তৈরি হবে, কারণ বোঝা যাচ্ছে এখানে সোডিয়াম আছে প্লাস ক্লোরিন মাইনাস আছে, তাহলে তোমার একটা সোডিয়াম ক্লোরাইড পাবা, এবং OH আছে, হাইড্রোজেন আছে, তাহলে একটা পানি পাবা। আচ্ছা, তাহলে এই যে রিয়াকশানটা আছে এটা মূলত কি একটা রিয়াকশান মেকানিজম ফেনল। দেখো এখানে মূলত কী হয়, তোমার CH3টা এখান থেকে সরে যাবে, CH3 আর C ডাবল, আমরা জানি ক্লোরিনটা কি মাইনাস না, এটা এখান থেকে সরে যাবে, এখান থেকে সরে গিয়ে এইটা এখানে এসে যুক্ত হয়। আমি যদি মেকানিজম যদি ভাঙায় দেখাইতে চাই, আমরা জানি এটা ভাঙলে কী হয়, দুটো আয়ন হয়, একটা ফেনক্সাইড আয়ন হয়, একটা হাইড্রোজেন প্রোটন দান করে। তাহলে যখন তোমার এটা অবস্থায় থাকলো, আয়নিত অবস্থায় ভাঙলো, তখন দেখো তো কী থাকে, এভাবে থাকে, রাইট, ও মাইনাস অবস্থায় থাকে। ওকে, এবার আর এটা ভাঙলে কী হয় খেয়াল করো, যখন তোমার এইটা ভাঙে তখন তোমার কী উৎপন্ন হয়, দেখো যখন তোমার এইটা ভাঙবে তখন কী উৎপন্ন হবে, CH3CO, এটা পুরোটা হবে প্লাস, আর এখান থেকে আর বাকি আরেকটা পার্ট থাকবে, সেটা হচ্ছে ক্লোরিন থাকবে হচ্ছে মাইনাস। তাহলে দেখো এটা ভাঙলে দুইটা পরিবর্তিত হচ্ছে। এখন খেয়াল করো এই যে পার্টটুক আছে আমার মেকানিজমের, এই যে পার্টটুক আছে সে কই যে অ্যাড হবে, সে আমার এই অক্সিজেনের সাথে এসে অ্যাড হবে। দেখো অক্সিজেনের সাথে অ্যাড হয়ে গেলো, তাহলে দেখো এখানে যদি অক্সিজেনের সাথে অ্যাড করে কী হয়, অক্সিজেনের সাথে অ্যাড করো, তাহলে দেখো CH3টা এখানে আসে অ্যাড হয়ে গেল। তাহলে এই প্লাসটা এই অক্সিজেনের সাথে এখানে অ্যাড হয়ে গেলো, আর এইটাই কিন্তু আমার পরবর্তীতে ফিনাইল স্টার বলছিলাম আমি। আচ্ছা, এবার খেয়াল করো বাকি যেটা আছে ক্লোরিন মাইনাসটা কী করবে, এই সোডিয়াম প্লাসের সাথে এসে সোডিয়াম ক্লোরাইড ব্যায়াম ফেলবে। পরে বাকি যে OH হচ্ছে মাইনাসটা কই আসবে, এখানে একটা হাইড্রোজেন নিয়ে পানি বানায় ফেলবে। সো এটা হচ্ছে রিয়াকশন মেকানিজম। কার রিয়াকশন মেকানিজম, ফেনলের অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে। আচ্ছা, এটা ছিল অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে। এখন আরেকটা দেওয়া ছিল হচ্ছে যে কার উপস্থিতিতে, কোশ্চেনটা দেখি। আচ্ছা, সো সেকেন্ড যেটা দেওয়া ছিল সেটা মূলত তোমার ওই ফ্রাইস রিয়াজমেন্টের রিয়াকশনটাই আবার দুইবার বলা হয়েছে। সো এটা আমি দ্বিতীয়বার ভাঙায় দেখাতে যাচ্ছি না। সো হ্যাঁ, আশা করি মোটামুটি আমি যতটুকু পারি আমি সবাইকে বুঝাতে পারছি আমার এর মাধ্যমে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড মেক শিওর টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, অ্যান্ড আল্লাহ হাফিজ।